সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এইচ এম মেহেদী হাসান আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এ সোহরাওয়ার্দী উদ্যানে। আজ বিকেল থেকেই কিন্তু গেট খুলে দেওয়ার পর থেকে কিন্তু দর্শনার্থী বলুন কিংবা পাঠক বলুন, লেখক বলুন, সবাই কিন্তু আসছেন এবং এখন পর্যন্ত কিন্তু মানুষের যে সমাগম আমরা দেখতে পাচ্ছি তাতে আশাব্যঞ্জক বলাই যেতে পারে এবারের বইমেলা। আমরা জানি যে বইমেলা হচ্ছে লেখক, প্রকাশক এবং যারা পাঠক রয়েছেন তাদের একটা মিলন মেলা, এবং এখানে একটি সুযোগ তৈরি হয় সবার সাথে সবার এটি দেখা করবার। আমরা মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু একজন লেখকের সাথেও দেখা পেয়ে গিয়েছি। সেই লেখককে আপনারা সবাই চিনেন, বিশেষ করে তরুণ এখনকার সময়ে যারা লেখালেখি করছেন এবং বেশ জনপ্রিয় পাঠকের কাছে। তেমনই একজন মোজাফফর হোসেন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। মেলায় কেমন দেখছেন? না, এবার মেলা বেশ ভালো। আমি প্রথম দিন থেকেই দেখছি, লক্ষ্য করছি যে শুক্রবার শুরুর দিন ছিল। তারপর থেকে আমরা কর্মদিন হলেও, কর্মদিবস থাকলেও মানুষের উপস্থিতি বেশ আশাবাদী করে তোলে আমাদের এবারের মেলা সম্পর্কে। রাজনৈতিক এক ধরনের টালমাটাল অবস্থা ছিল এবং তারপর থেকে প্রথমবারে মেলা হচ্ছে এখন। তো এই মেলাটা নিয়ে এক ধরনের আশঙ্কাও ছিল, সব কিছু উতরে গেল নিশ্চয়ই। আমরা বেশ ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু দেখুন, আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনও। মেলা আমরা জানি 6 দিন, তবে আশঙ্কার একটু সাইডে রাখতে চাই। আমরা মনে করি যে বইমেলা আমাদের সবার প্রাণের কেন্দ্র। এর সঙ্গে আমাদের ভাষা আন্দোলনের চেতনা জড়িত, মুক্তিযুদ্ধের চেতনা জড়িত, এবং আমাদের যে 24-এরও যে চেতনা, সেই চেতনাও জড়িত। ফলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমার মনে হচ্ছে যে এবার বইমেলা নিয়ে আমরা আশাবাদী হই যে বইমেলার কেন্দ্রটা অন্তত আমাদেরকে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা বইয়ের এই উৎসবটা উদযাপন করতে পারবো। নিশ্চয়ই। তা আমরা যদি জানতে চাই যে মেলার যেই প্রচুর বই আসছে, এবার নতুন বই আসছে, নতুন বই যখন আসে একজন লেখকের, আপনার যখন নতুন বই এলো সেই গল্পটা একটু শুনতে চাই। প্রথম বই যখন প্রকাশিত হলো কেমন কেমন অনুভূতি ছিল সেটা? এইটা আসলে অন্যরকম, কারণ আমরা লিখতে লিখতে মনে হয় যে, ধরুন যখন লেখা শুরু করি তখন তো নিজে যে বইয়ের মলাটবন্দি হবে নিজের লেখা, এটা তো কখনো চিন্তা করি নাই। আমার মনে হয় কোনো লেখকই হয়তো করে না। তো যখন এটা দেখা যায় তখন মনে হয় যে অন্যরকম একটা আবেগ, কারণ এবং একই সঙ্গে একটু বিব্রত বোধ আমার মধ্যে জেগেছিল যে দেখুন, লিখি কিন্তু এই লেখাটা পাঠকের কাছে যাবে, পাঠক পড়বে আনুষ্ঠানিকভাবে বইয়ের মধ্যে। তখন মনে হচ্ছিল যদি কিছু না হয়, একটা নিজের মধ্যে দ্বিধাবোধ যে আসলে কি কিছু হলো, নাকি পাঠক হাসবে আসলে পড়তে, মানে মনে হয় যে কিছুই হয়নি। তো এই ধরনের বিব্রত বোধ এবং একই সঙ্গে এক ধরনের রোমান্স এক ধরনের কাজ করে ভিতরে। তো সেই অনুভূতিটা আমার মনে হয় কমে গেলেও প্রতিটা বইয়ের মধ্যে কিন্তু এখনও কাজ করে। এখনও মনে হয় কোনো বই প্রকাশিত হলে যে যেমন ভালো লাগে, তেমন মনে হয় যে পাঠক কিভাবে নেবে। এক ধরনের দ্বিধা কাজ করে যে আসলে বইটা পাঠক মানে ভালো হলো কিনা। কোন পরিচয়টা আসলে সবচেয়ে বেশি ভালো লাগার, ঔপন্যাসিক নাকি গল্পকার? আমি গল্পকারটাই বেশি উপভোগ করি, কারণ উপন্যাসেরও প্রাণে কিন্তু সে গল্পই। আর আমার যেহেতু গল্পের জায়গাতে আমার কাজ বেশি, অনেকগুলো গল্পের বই, আর উপন্যাস তো এবার আমার দ্বিতীয় উপন্যাস বের হলো। তো আমি গল্পকার এই আইডেন্টিটিটাকে আমি শুধু সাহিত্যের মধ্যে না, আমি মনে করি গল্প ছাড়া কবিতা হয় না, উপন্যাস হয় না, নাটক হয় না, বা আমাদের বাস্তব জীবনেও গল্পটা একটা বড় ভূমিকা পালন করে। আপনি সাংবাদিকতাও করেছেন, সাংবাদিকতার উঠোনেও হেঁটেছেন, আর সেই অভিজ্ঞতার আলোকেও কি কোনো লেখা হয়েছে? সাংবাদিকতা ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেছে। বিশেষ করে আমরা যারা সাংবাদিকতার বেশ মফস্বলের পাতা যেমন বলি, যে আমরা তো এক ধরনের নিউজ পড়ি, কিন্তু ব্যাক এন্ডে কাজ করতে গেলে আপনারাও জানবেন যে অনেক নিউজ কিন্তু আমাদেরকে ফেলেও দিতে হয়, সব নিউজ কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। তো আমার কাছে ওই সময় আমি অনেক ওইরকম ফেলে দেওয়া নিউজ, যেগুলো হয়তো আমরা নানান রকমভাবে তার ভ্যালিডিটি থাকে না, অথেন্টিসিটি থাকে না, বা চাপেও কিন্তু অনেক নিউজ অনেক সময় যায় না, ওইগুলো আমার অনেক গল্পের বিষয় হয়ে উঠেছে। এবং যে ঘটনাগুলো প্রিন্টেড, ধরুন দেশের নানান প্রান্তে অনেক ঘটনা আমরা শুনি এবং আমরা বিস্মিত হই যে মানুষ কখনো আমাদের পুলকিত করে, কখনো আমাদের আতঙ্কিত করে। মানুষের যে ভিতরের যে জিঘাংসা, পাপ, মানুষের ভিতরের যে দেশ, হিংসা, তখন ওই ধরনের কন্টেন্ট, ওই ধরনের ঘটনা কিন্তু অনেক সময় আমি গল্পে গ্রহণ করেছি। তো আমার কাছে সাংবাদিকতা দুটো জিনিস দিয়েছে, একটা কন্টেন্ট, আর একটা হলো প্রিসাইজলি গল্পটা বলার যে ভাষা। সাংবাদিকতা আপনি জানেন যে কোনো রকম মেদ যুক্ত করা যায় না ভাষায়। তো আমি গল্পের ক্ষেত্রে সেটা চর্চা করি। বিশ্ব সাহিত্যের একটা প্রভাব রয়েছে আপনার লেখনের মধ্যে, সেটা কি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে? আমার আমি এটা হতে পারে, কারণ আমি শুরু থেকে বিষয়তে আমি তো স্টুডেন্ট ছিলাম ইংরেজি সাহিত্যের, কিন্তু সেটা না, তার আগে থেকেই যখন সাহিত্য চর্চা করি তখন আমার পঠন পাঠনে বিশ্ব সাহিত্যের যারা দিকপাল তাদের পড়ার চেষ্টা করতাম, এবং আমার কাছে মনে হতো যে জীবনকে দেখার যে দৃষ্টিকোণ, সেইটা আমরা আমাদের যারা নমস্য লেখক আছেন, সেটা দেশে হতে পারে, বাইরে হতে পারে, আমি আসলে লেখকদের কোনো জাতি বা কোনো ভাষা এই জায়গায় বেঁধে দিই না। লেখকরা তো একটা বিশ্ব যে ঘটনা প্রবাহ বলেন, বিশ্বের যে মানুষের যে
দহন বলেন সব কিছুরই তারা আসলে কথক। তো সেই অর্থে আমি বলি যে আমি লেখকদের দ্বারা অনুপ্রাণিত, সেটি বিদেশি বা দেশি আসলে ওইভাবে ভাগ করি না নিজের ক্ষেত্রে। অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করছেন আপনি, সেই অভিজ্ঞতা জানতে চাইবো ছোট্ট করে। হ্যাঁ, অনুবাদ সাহিত্য নিয়ে আমার কাজের মূল প্রেরণাটা হলো যে বাংলাদেশের যে সাহিত্য, এটা আমরা বাইরে এখনও প্রচার করতে পারিনি, এবং বাংলাদেশের সাহিত্যের একটা সমৃদ্ধ ভাণ্ডার। আমরা আফ্রিকার সাহিত্য সম্পর্কে জানি, লাতিন আমেরিকার সাহিত্য সম্পর্কে জানি, গোটা বিশ্বই জানে, কিন্তু আমাদের এই ভাণ্ডারটা আমরা বিশ্বে পৌঁছে দিতে পারিনি। তো সেই জন্যে আমার উদ্দেশ্য যে বাংলা সাহিত্যের যে ইংরেজি অনুবাদ বিশেষত, এই জায়গায় আমার মনে হচ্ছে কাজ করার অনেক আরও একটি দারুণ সংকলন আপনি করেছেন, অনুবাদ কিভাবে আসলে করতে হয় আসলে সেটা সম্পর্কে একটু জানতে চাবো। এই ধারণাটা কিভাবে জন্ম নিল? না, অনুবাদ আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের কৌশলগত বিদ্যাও, এবং এটা আমার মনে হওয়ারও ব্যাপার না। আমরা দেখব যে বিশ্ব সাহিত্যে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন স্টাডিজ বলে কোর্সই আছে। তো আমাদের দেশে এটা প্রচলিত না। আমার কাছে মনে হলো যে আমরা অনুবাদ করি অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেক সময় এই কাজটার গুরুত্বটা আমরা নিজেরাও অনুধাবন করি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো আমার মনে হয়েছে যে এই ধরনের সংকলন থাকলে আমাদেরকে একটা দীক্ষা দেয়া, যে এই কাজটা করতে গিয়ে কোথাও যদি আটকায়, নানান রকম সমস্যা হয় অনুবাদকদের। এবার একটা খুব কমন প্রশ্ন করি, সেটা হচ্ছে এবারে বইমেলায় নতুন কি বই এসেছে? এবার বইমেলা আমার দুটি বই আসছে, একটি প্রবন্ধের বই, ব্রাহ্ম সমাজ ইসলাম সাহিত্যে সক্রিয়তাবাদ অন্যান্য প্রসঙ্গ, এটা আমার বেশ কিছু প্রবন্ধের সংকলন। আরেকটি বই আসছে উপন্যাস, কলমি লাইকা, এটা আমার দ্বিতীয় উপন্যাস, এবং এই উপন্যাসটা প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা। উপন্যাসের বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আমি চাই পাঠক পড়বেন এবং তারা বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কি বিষয়ে বলতে চেয়েছি। পাঠকটা শুধু তো নতুন বই না, নতুন প্রকাশিত না, সব বই পড়বে আশা করছি, কারণ অনেকে বলেন যে যেই বইটি পড়া হয় নাই সেই বইটা আসলে নতুন বই। না, এক্স্যাক্টলি, আমার মনে হয় যে শুধু আমার নিজের বইয়ের ক্ষেত্রে হয়তো আমরা কথা বলছি, যখন এই বইমেলাতে হাজার হাজার বই আছে, ভালো বই, যে বইগুলো আমরা পড়ি নাই। তো আমি সবসময় সেই বইগুলো গুরুত্ব দিই, যে পাঠক যদি কোনো বই ভালো না লাগে, একটি বিখ্যাত উক্তি যে তাহলে পাঠক হয়তো তার নিজের পছন্দের মতো বইটি খুঁজে পাননি, তার মানে বই ভালো বই আছে এবং তার মনের মতো বই আছে। তো আমাদেরকে সেটা অন্বেষণ করতে হবে, লেখককে খুঁজে নিতে হবে নিজ দায়িত্বে। তার পছন্দের বইটি, অসংখ্য বই আছে। এত হাজার হাজার বইয়ের মধ্যে খুঁজে কিভাবে পাবে ভালো বই কোনটি? আমার মনে হয় যারা পাঠক এবং নিয়মিত চর্চা করেন পঠন পাঠন, এটা তারা খুঁজে পান, তাদের ওই দৃষ্টি তৈরি হয়ে যায়। অনেকগুলো পুরস্কারের ঝুলি কিন্তু আপনার বেশ সমৃদ্ধ। সাহিত্য পুরস্কার পেয়েছেন আপনি, হুমায়ুন সাহিত্য পুরস্কার পেয়েছেন, আরও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। পুরস্কার পেলে কখন কেমন লাগে? পুরস্কারটা তাৎক্ষণিকভাবে আমাদের প্রণোদনা দেয়, কারণ আমাদের দেশে সাহিত্যের দেখবেন যে সামাজিক স্বীকৃতি কিন্তু ওই অর্থে নেই, অর্থনৈতিক স্বীকৃতি নাই, এবং পাঠকদেরও যে প্রত্যক্ষভাবে আমরা লেখকরা অনেক কিছু অনুভূতি জানতে পারি তাও না। তো তাৎক্ষণিকভাবে দেয়, কিন্তু বাট হ্যাভিং সাইড দ্যাট, আমার মনে হয় যে পরে আমরা যখন লেখার টেবিলে থাকি তখন কোনো পুরস্কার আমাদের সামনে থাকে না। তো সেইটা লেখকের জার্নিটা আসলে একাকী একটা জার্নি, কিন্তু সেই জার্নির পিছনে একটা সামাজিক স্বীকৃতি কখনো কখনো, বিশেষ করে এই সমাজে যখন লেখালেখিটাকে মূল্যবান কাজ হিসেবে ধরা হয় না, পরিবার অনেক সময় বাধা দেয় আমরা জানি। তো সেই ক্ষেত্রে পুরস্কারটা আমার মনে হয় পরিবারের ক্ষেত্রেও একটা বড় সন্তুষ্টির জায়গা তৈরি করে, একটা সাপোর্ট দেয় যে না, এটার বোধহয় একটা অর্থ আছে। আমরা সবশেষে যদি জানতে চাই যে 10 বছর পর মোজাফফর হোসেন নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমি আসলে আমাকে কোথাও দেখতে চাই না, আমি দেখতে চাই আমার আকাঙ্ক্ষার বাংলাদেশকে, যেন সেই জায়গায় আমি পাই। আমার সন্তানরা, আমি চাই আমার সন্তানদের একটি উপযুক্ত দেশ, যে দেশে যে হানাহানি বিদ্বেষ এবং ইতিহাস নিয়ে বিভাজন, এই বিষয়গুলো থাকবে না। অন্তত মৌল জায়গায় আমরা প্রতিটা দল, রাজনৈতিক দল এক জায়গায় দাঁড়াবো এবং দেশের কথা ভাববো সবাই। সেই জায়গাটি আমি আকাঙ্ক্ষা করি 10 বছর পর। অসংখ্য ধন্যবাদ মোজাফফর হোসেন সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। মোজাফফর হোসেনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন এমন একটি বাংলাদেশ চান যিনি, যেখানে রাজনৈতিক ভেদাভেদ থাকবেন এবং ইতিহাসের যেই কাদা ছোড়াছড়ি সেটাও থাকবেন। আমরা প্রত্যাশা করি তেমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী, জ্ঞান নির্ভর, সৃজনশীল বাংলাদেশ হবে। সবাইকে আজকের মতো অমর একুশে গ্রন্থমেলা থেকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।